নমস্কার, আপনারা দেখছেন স্পিড নিউজ বাংলা। কৃষি বিল 2020, এখন কৃষি আইন 2020। আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে এই জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতীয় জনতা পার্টি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সমিত কুমার দাস মহাশয়ের কাছে। কেন্দ্রের আনা কৃষি বিল 2020 সম্পর্কে শ্রী সমিত কুমার দাস কাছ থেকে জেনে নেব এই বিলের সামগ্রিক বিষয়। আসুন দেখে নিই সমিত কুমার দাসের সাক্ষাৎকার। মুখোমুখি শ্রী সমিত কুমার দাস। সংসদে কৃষি বিল 2020 পাস হয়েছে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মাননীয় শ্রী সমিত কুমার দাস মহাশয়ের কাছে। আচ্ছা দাদা, আমরা একটু জেনে নেব যে এই কৃষি বিল যেটা আমাদের কেন্দ্রীয় সরকার পাস করেছেন, এই কৃষি বিলের আমাদের ভারতীয় কৃষকরা কিভাবে উপকৃত হবেন, কৃষকদের স্বার্থে এই বিল কিভাবে কার্যকর হবে, এই বিষয় নিয়ে যদি কিছু বলেন। সমস্ত দর্শকদের নমস্কার। আপনারা জানেন কৃষি বিল লোকসভা রাজ্যসভায় পেশ হয়েছে, পাস হয়েছে এবং রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেছেন এবং কৃষি আইনে পরিণত হয়েছে। এই আইন ঐতিহাসিক আইন। শিক্ষাক্ষেত্রের আমূল পরিবর্তনের জন্য, মানোন্নয়নের জন্য যেভাবে শিক্ষা বিলের ব্যাপারে চিন্তা ভাবনা হচ্ছে, কৃষি বিল ঐতিহাসিক বিল। কৃষকদের জন্য এই বিল বর্ম হিসাবে কৃষকদের রক্ষা করবে, এ ধরনের বিল। এই কৃষি বিলে কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃষকরা কোথায় তার উৎপাদিত সামগ্রী বিক্রি করবে, কি দামে বিক্রি করবে, কাকে বিক্রি করবে, এটা কৃষকরাই ঠিক করবে। কেউ এতে কোনো রকম শর্ত আরোপ করতে পারবে না, কোনো সরকারও নয়। আগে যেমন ছিল যে কোনো অত্যাবশ্যকীয় পণ্য বলে নাম দিয়ে সেটা পরিবহন এবং অন্য জায়গায় বিক্রি ইত্যাদির ব্যাপারে বাধা ছিল, সমস্ত বাধা উঠে গেছে। স্বাভাবিকভাবেই কৃষকেরা তার দাম যে বেশি দেবে সেই দামে সে বিক্রি করতে পারবে। তার জন্য যে অনলাইনের যে সহায়তা সেটা সরকার প্রদান করবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সংশোধন হয়েছে, কৃষকদের জমি কোনোভাবেই বাজেয়াপ্ত, যাকে বলে ক্রোক করা, সেটা যাবে না। সে ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। অর্থাৎ কোনো কৃষক কৃষিকাজের জন্য লোন নিলে অথবা কোনো মধ্যস্বত্বভোগী দালাল বা ফোড়ে যাদের বলি, তাদের কাছ থেকে টাকা পয়সা নিলে সেটা যদি চুক্তি করেও নেয়, কোনো কারণে তার শস্যের ক্ষতি হলো, সেক্ষেত্রে সে চাষ তো করেছিল, হয়তো দাদন নিয়ে চাষ করেছিল, কিন্তু এমন ক্ষতি হলো সেই দাদনটা ফেরত দিতে পারছে না, তার জন্য আলাদা ব্যবস্থা নিতে পারবে, কিন্তু কোনোভাবেই তার জায়গা ক্রোক করা যাবে না। এ ব্যাপারে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। তৃতীয় যে বিষয়, এই কৃষি বিলের ফলে ধান, গম, ডাল সহ বেশ কয়েকটি পণ্য, যখন ভারতবর্ষ কৃষিতে স্বনির্ভর ছিল না, সে সময় অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় এনে তার বিক্রির ব্যাপারে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ, কোথাও কোথাও আংশিক নিয়ন্ত্রণ বলবৎ ছিল। এই আইন পাস হওয়ার ফলে সেগুলো আর অত্যাবশ্যকীয় আইনের জন্য কৃষকরা যে অসুবিধায় পড়তো, সেই অসুবিধা থাকলো না। তারা রাখতে পারবে নিজের
জিনিস এবং সাথে সাথে তারা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অত্যাবশ্যক এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের নিশ্চিত থাকবে। আপনারা জানেন ইউপিএ সরকারের সময়ে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল 1300 টাকা কাছাকাছি, 1200 সামথিং টাকা। বর্তমানে সেটা হচ্ছে 1865 টাকা। কেন্দ্রীয় সরকার নিশ্চিত করতে চাইছে এভারেজ প্রোডাকশন কস্ট একটা পণ্যের, যেটা তার চেয়ে কমসে কম 1.5 গুণ মিনিমাম সাপোর্ট প্রাইস হওয়া উচিত। উদাহরণস্বরূপ মনে করুন যদি 1200 টাকা ধান উৎপাদন করতে, 1 কুইন্টাল ধান উৎপাদন করতে এভারেজ কস্ট হয়, তবে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা অবশ্যই হবে 1800 টাকার বেশি। এক্ষেত্রে পুরো বিষয়ে কৃষকরা লাভান্বিত হবে। শুধু তাই নয়, বলা হচ্ছে যে কিষাণ মান্ডি বন্ধ হয়ে যাবে। মান্ডি একদমই বন্ধ হবে না, কিষাণ মান্ডি থাকবে। কিষাণ মান্ডিতে যেভাবে কিষাণ মান্ডি তৈরির ব্যাপারে তৃণমূলের পোষিত কন্ট্রাক্টররা এবং হারমাদরা ইট বালি দেওয়ার নাম করে কাটমানি নিয়েছে, দিয়ে তৈরি হয়েছে, তারপরে অসামাজিক কাজ হচ্ছে, সেটা হবে না। বরং প্রতি কিষাণ মান্ডিতে একটা ডিপার্টমেন্ট হবে, যে ডিপার্টমেন্ট কম্পিউটার থাকবে এবং কৃষক সেখানে তার পণ্যের কম্পিউটারাইজ সিস্টেমে, অনলাইন সিস্টেমে কারা ক্রেতা আছে এবং সেই ক্রেতা কৃষকের দাম কোট করবে, তার চেয়ে বেশি যে দেবে তাকেই কৃষক দেবে। উদাহরণস্বরূপ মনে করুন আমার কাছে 1 কুইন্টাল ধান আছে, আমি উদাহরণস্বরূপ 1 কুইন্টাল বলছি, 50 কুইন্টালও থাকতে পারে। আমি বেলদা শহরে বসে এটা বিক্রি করতে চাই। তো কৃষাণ অনলাইন যে সিস্টেম থাকবে তাতে সে বলতে পারবে যে আমার কাছে আমি 5 কুইন্টাল চাল আমি বিক্রি করতে চাই, এই কোয়ালিটির চাল। এতে বেলদার থেকে নিয়ে যেতে হবে, যে খুশি নিতে পারে। সারা ভারতবর্ষের ক্রেতারা দর দিতে পারবেন এবং নিতে পারবেন। সুতরাং কৃষকের উৎপাদিত পণ্যের বাজার বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এসব জায়গায় কিছু কর্পোরেট সংস্থা কিছু কিষাণকে প্রায় কিনে রেখে দিয়েছে। সে কিষাণ সেখান থেকে বেরোতে পারে না। সেক্ষেত্রে বলা হয়েছে কর্পোরেট সংস্থাগুলি কিষাণের সঙ্গে, কৃষকের সঙ্গে কন্ট্রাক্ট নিশ্চিত করতে পারবে, কিন্তু সেই কন্ট্রাক্ট একটা সিজনের ফসলের জন্যই হবে। যেমন ধরুন গড়বেতায় আলু চাষ হয়, কোনো চিপস কোম্পানি এলো, বলল এই এলাকার যারা যারা আমাকে দেবে আমি এই রেটে আলু দেব। কৃষক ঠিক করবে যে ওই রেটে আলু ওকে দেবে কিনা। সেটা শুধুমাত্র ওই সিজনের জন্যই সীমাবদ্ধ থাকবে, 5 বছর 10 বছরের জন্য কন্ট্রাক্ট করা যাবে না। কৃষক যদি মনে করে কন্ট্রাক্ট করবে তো করবে, যদি মনে করেন না আমি এটাকে নিজেই বাজারে নিয়ে গিয়ে বসবো কিংবা অন্য কাউকে বিক্রি করব, সর্বক্ষেত্রে তার সেই স্বাধীনতা থাকবে। এক্ষেত্রে যেটা হবে যে বিভিন্ন গ্রামে গ্রামে সবজি এবং কৃষিজাত পণ্য সংরক্ষণের ব্যবস্থা তৈরি হবে, যেহেতু কৃষক অনেক বড় ব্যবসা করার সুযোগ পাবে। তেমনি অল ইন্ডিয়ায় যার আলু দরকার, কর্ণাটকের যার আলু দরকার, সে পশ্চিমবঙ্গ থেকে যেখানে আলু চাষ হয় সেখান থেকে কিনতে পারবে। শুধু নয়,
ওখানে সে হিমঘর স্থাপন করতে পারবে এবং সেটা সংরক্ষণেরও ব্যবস্থা করতে পারবে, সেখান থেকে নিয়ে যেতে পারবে। সর্বোপরি এতে কৃষকরাই লাভবান হবে। এই বিলে কোনো জায়গায় কৃষকদের স্বার্থ ব্যাহত হয় এরম কোনো সম্ভাবনাই নেই, বরং এই আইন কৃষকদের একটা বর্ম হিসাবে কাজ করবে। সেক্ষেত্রে স্বাধীনতার পর কৃষকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটা অত্যন্ত ঐতিহাসিক পদক্ষেপ এবং এটা আবার বলছি, এটা কৃষকদের বর্ম হিসাবে কাজ করবে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম কৃষি ক্ষেত্রেও লোন দেওয়ার ব্যবস্থা করেছে, এমনকি মাছ চাষ যারা করছে তারাও লোন পাবেন, যারা ছাগল গোটারি করছে তারাও লোন পাবেন, এবং সবজি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের প্রকল্পের অন্তর্গত তারা লোন পাবেন, তারা ব্যবসা করবেন, তাদের মার্কেটিং এর ব্যবস্থায় সরকার সম্পূর্ণভাবে সহায়তা করবে। কৃষক এখন শুধুমাত্র স্থানীয় ফোড়েদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল, কেননা সে আর কোথায় বিক্রি করবে। এই বিলের ফলে সর্বভারতীয় ক্ষেত্রে কৃষি পণ্যের একটা বাজার তৈরি হবে, তার লাভ ভারতবর্ষের সব জায়গার কৃষকরা পাবেন এবং যারা ওই দ্রব্য ক্রয় করতে চায় তারাও সমস্ত জায়গার কৃষকদের কাছ থেকে দর নিয়ে যেখানে সুবিধা ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন। এ ব্যাপারে যেটা এর গুরুত্ব, এই কৃষি বিলের মধ্যস্বত্ব ভোগীদের যে একটা বিরাট টিম ছিল, কৃষক উৎপাদন করে এবার উপভোক্তার কাছে যায়, মাঝখানে সবচেয়ে বেশি ব্যবসা হতো মধ্যস্বত্ব ভোগীদের দ্বারা। এই বিলের ফলে ওই মধ্যস্বত্ব ভোগীদের সংখ্যা কমবে এবং কৃষকের স্বার্থ রক্ষিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এ রাজ্যের শাসক দল এবং সর্বভারতীয় ক্ষেত্রে অন্যতম বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই কৃষি বিলের ঘোরতর বিরোধিতা করছেন এবং মুখ্যমন্ত্রী কার্যত সংঘাতে নেমে পড়েছেন। এ বিষয়ে আপনি আপনার মতামত যদি বলেন। দেখুন, তৃণমূল কংগ্রেস এখন শুধুমাত্র কাটমানির উপর ভরসা করে চলে, কেননা হারমাদদের পুষতে হলে পয়সা লাগে, পুলিশকে পয়সা দিতে হয়, রাত্রিবেলা লাল জলের জন্য পয়সা লাগে। সেজন্য যারা কাটমানি দিতে পারবে তাদের স্বার্থ তৃণমূল কংগ্রেস দেখে। এক্ষেত্রে আপনি দেখুন লক্ষ্য করে, কাটমানি কারা দেয় কৃষি ক্ষেত্রের? যারা প্রান্তিক কৃষক তারা তো কাটমানি দেয় না, এমনকি যাদের 5 বিঘা 10 বিঘা জায়গাও আছে তারা কৃষি ডাইরেক্ট হয়তো কৃষিকাজ করে না, কিন্তু লোক দিয়ে উৎপাদনের সঙ্গে যুক্ত, সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত, তারা লোক দিয়ে ওই কৃষি কাজটা সম্পন্ন করে, তারাও কেউ কাটমানি দেয় না। কাটমানি কারা দেয়? মাঝখানের যে মধ্যস্বত্বভোগী, অর্থাৎ দালাল বা ফোড়ে, যারা 5 টাকা কিলো আলু কিনে রেখেছে এখন 30 টাকা কিলো আলু বিক্রি করছে, তারাই কাটমানিটা দেয়। সুতরাং এই বিলের ফলে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, ওই মধ্যস্বত্বভোগী ফোড়ে বা দালালরা ক্ষতিগ্রস্ত হবে। এখন তারাই তৃণমূলকে কাটমানি দেয় বা সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস তাদের পয়সাতেই চলে। সেজন্য তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য তৃণমূল এই বিরোধিতা করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। জায়গায় জায়গায় গিয়ে শ্রমিককে বলছে যে তোমার জায়গা ছাড়িয়ে নেবে, যেরকম সিএ এর সময় বলছিল সবাইকে বাংলাদেশ বা পাকিস্তানে তাড়িয়ে দেবে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। তেমনি কৃষকদের গিয়ে বলছে যে তোমার জমি ছাড়িয়ে নেবে,
নীল চাষ যেরম হতো সেরম এসে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো চাষ করাবে, তোমাকে বাধ্য করাবে, এটা সর্বৈব মিথ্যা। আর এটা যে মিথ্যা সেটা ভালো করেই ওরা জানে। ওরা করছে কেন করছে? এই যে করোনা সংকট গেল, সেখানে যেভাবে ওরা সাধারণ মানুষের প্রাপ্য চাল ডাল ইত্যাদি চুরি করেছে, তাতে সাধারণ মানুষ তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমফানের সময় নির্লজ্জভাবে তৃণমূলের যারা চুনোপুটি থেকে শুরু করে রাঘব বোয়াল সমস্ত নেতারা বাড়ির সবার নামে 20,000 টাকা করে যে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল ক্ষতিগ্রস্তদের জন্য, সেটা নিয়েছে। জনগণের চাপে পড়ে আবার ফেরত দেওয়ার জন্য ফর্মও বিডিও অফিসে ফর্ম ফিল আপ করছে, আপনারা সবাই জানেন। সুতরাং এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অপপ্রচারে নেমেছে তৃণমূল। ওই 500 কোটি টাকার যে আইপ্যাক ওরা ভাড়া করে এনেছে, সেই ভাড়া করা আইপ্যাকের পরামর্শে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়। পশ্চিমবঙ্গের সাধারণ কৃষককে আমরা সেজন্য বোঝাচ্ছি, আমরা মিটিং মিছিল করছি। এর জন্য মিটিং মিছিল করার কোনো প্রয়োজন ছিল না। সরকার একটা আইন পাস করেছে যেটা কৃষকদের স্বার্থ সুরক্ষিত করবে, এর জন্য মিটিং মিছিলের কি দরকার আছে? কিন্তু তৃণমূল এবং বাম দলগুলি সহ সমস্ত বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে, মিথ্যার ব্যাসাতি খুলেছে, তার জন্য আমরা বাধ্য হচ্ছি সব জায়গায় মিটিং মিছিল স্ট্রিট কর্নার করতে। সেগুলো আমরা করছি, সাধারণ কৃষকদের জানাচ্ছি। এবং সাধারণ কৃষকরা যে কেউ এই বিল যদি দেখেন, এর কোনো অংশে কৃষকদের কোনো ক্ষতি সাধন হতে পারে এরকম নেই। বরং কিছু কিছু পুরনো আইন যেগুলো একসময় তৈরি হয়েছিল, যখন দুর্ভিক্ষের সময় যাতে কেউ এদিক সেদিক জিনিস বিক্রি না করতে পারে, আমরা যখন চাল উৎপাদন আমাদের কম হতো, চাল উৎপাদন পশ্চিমবঙ্গের যে প্রয়োজন তার তুলনায় কম উৎপাদিত হতো, তখন আমরা অত্যাবশ্যকীয় পণ্য আইনের মাধ্যমে চাল যাতে অন্য রাজ্যে না বিক্রি হয়, আমাদের ডাল যাতে অন্য রাজ্যে না বিক্রি হয়, আলু যাতে অন্য রাজ্যে না যায়, সেটার ব্যবস্থা করেছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে, এই মধ্যস্বত্বভোগী ফড়েরা কাটমানি দিয়ে কৃত্রিম অভাব তৈরি করছে। আলু কি এবারে ফলন কম হয়েছে? না। তবে আলুর দাম কেন 35 টাকা? কারণ ওই ফড়েদের কাছেই আলু আছে, চাষির কাছে আলু নেই। এটা কন্ট্রোল করার কথা ছিল রাজ্য সরকারের। রাজ্য সরকার ওদের কাছ থেকে অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে এই দুর্ভোগের মধ্যে ফেলছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এবং আমফান ইত্যাদিতে যে আর্থিক দুর্নীতিতে তৃণমূলের সর্বস্তরের নেতারা জড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ যেভাবে তৃণমূলকে ঘৃণার চোখে দেখছে, তার থেকে আইওয়াস করার জন্য তারা গরিব দরদি, কিষান দরদি এরম সাজার নাটক করছে। আপনি একবার ভেবে দেখুন, যারা সংকটের সময় চাল ডাল চুরি করে খায়, যাদের নেতারা 2 তলা 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের প্রাপ্য যে 20,000 টাকা, সেটা না দিয়ে নিজেরা আত্মসাৎ করে, তারা কিষানের কি ভালো চাইবে? আমি বরং বলতে চাই যে কিষানদের জন্য কেন্দ্রীয় সরকার যা যা প্রকল্প করেছে, সেগুলো যাতে পশ্চিমবঙ্গে লাগু হয় তার ব্যবস্থা করা উচিত। যেমন কিষান সম্মান নিধি, সারা ভারতবর্ষের সমস্ত কৃষক, তারা গত বছর 6,000, এবছর 6,000 প্লাস এই সংকটের জন্য 2,000, অর্থাৎ 14,000 টাকা প্রতি পরিবার পেয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে। সব জায়গায় আমাদের সরকার নেই, বিজেপি শাসিত নয়, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে দিদি একজনও কৃষককে এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুযোগ পেতে দেননি। দিদি বলছেন আমি দেব, তো দিন দিদি। এখন অবশ্য সবাই দিদি বলে না, এখন পিসি বলে।
তো তো পিসি দিন। তো তিনি যদি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক কৃষককে 10,000 কেন 50,000 দেবে, দিক, কিন্তু কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে সেটা কিষানদের পেতে বাধা সৃষ্টি করছেন কেন? একটাই, কোনো যুক্তি নেই, শুধু একটাই যুক্তি যে এতে নাকি মোদিজির মানে পপুলারিটি বেড়ে যাবে, বিজেপির পপুলারিটি বেড়ে যাবে, সেজন্য সাধারণ মানুষকে এই টাকা পেতে দেওয়া যাবে না। আর একটা কারণ আছে, সে কারণটা কি? সরাসরি টাকা কিষানদের অ্যাকাউন্টে আসবে, সুতরাং এক্ষেত্রে কাটমানি খাওয়ার সুযোগ নেই। তৃণমূল এ ধরনের কোনো কাজ করে না যাতে কাটমানি খাওয়ার সুযোগ থাকে না। এই আপনি দেখুন, এই সংকটের সময়ে বিভিন্ন পঞ্চায়েতে সাধারণ মানুষের চাপে পড়ে ওনারা কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছেন যে আমরা নিতে চাই, কিষাণ সম্মান নিধি আমরা নিতে চাই, আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প নিতে চাই। তো একটা শর্ত দিয়েছেন। শর্তটা কি? শর্ত হচ্ছে কোনো টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া যাবে না, সেটা রাজ্য সরকারকে দিতে হবে, রাজ্য সরকার দেবে। আপনি বলুন, যারা এই আমফানের টাকা খেয়ে নেয়, চাল ডাল খেয়ে নেয় সংকটের সময়ে, তাদের কাছে যদি টাকা আসে 1 টাকাও কিষানদের কাছে যাবে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনাদের বহুল প্রচারিত সমস্ত টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়াতে দেখিয়েছে যে উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনি সমস্ত কৃষক পরিবারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আপনি শনিবার দিন, সোমবারের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করবে। দিদি সেটা চান না, দিদি চান সরাসরি ঢোকানো যাবে না, সব টাকা তাকে দিতে হবে, 50% ভাইপো নেবে, আর 50%-এর 40% যাবে নেতাদের পকেটে, 10% যারা মিছিলে হাঁটতে বাধ্য হয় সেই কিষানদের উনি দান খয়রাতি করবেন। এটা তো কেন্দ্রীয় সরকার মানতে পারে না। সুতরাং পুরো যে পশ্চিমবঙ্গ সরকার চলছে, এটা গণতন্ত্র বিরোধী, কিষাণ বিরোধী, শ্রমিক বিরোধী। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, আর যদি ক্ষমতায় থাকে এই পশ্চিমবঙ্গকে এরা শ্মশান করে ছেড়ে দেবে। এরা শুধু কাটমানি ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই কাটমানি যে এত খেয়েছে তার জন্য মানুষ যে বিরক্ত হয়েছে, তার থেকে চোখ ঘোরানোর জন্যই এই বিরোধিতার নাটক করছে। আর যে আমাদের মধ্যস্বত্বভোগী যারা কাটমানি দেয় তারা যাতে সুরক্ষিত থাকে, তাদের শুধু সুরক্ষার কথা ভেবে সমস্ত বিরোধী দল এই কৃষি বিলের বিরোধিতায় নেমেছে, এছাড়া আর কোনো কারণ নেই। আচ্ছা, প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি জায়গায় বিজেপি এই কৃষি বিলের সমর্থনে প্রচারে নেমেছেন। আপনারা এই বিষয়ে কি ধরনের সাড়া পাচ্ছেন কৃষকদের কাছ থেকে? আমরা কৃষি বিল পারিত হওয়ার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং সঠিক তথ্য কৃষকদের কাছে তুলে ধরার জন্য আমরা এখন ব্লকে ব্লকে, আমাদের পরিভাষায় প্রতি মণ্ডলে আমরা পদযাত্রা এবং সভার মাধ্যমে কৃষকদের পুরো বিষয় অবগত করার চেষ্টা করছি। এরপরে আমরা সর্বস্তরে মিছিল এবং পথসভা করব। একটা লিফলেট আসছে, সেটাও আমরা প্রতি পরিবারে পৌঁছে দেব, যাতে কৃষি বিলের, কৃষি আইনের যে সমস্ত সুফল সেটা সাধারণ কৃষক নিতে পারে। এতে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। গতকালই ঠাকুরদাতে একটা মিছিল এবং সভা ছিল, কয়েকটা অঞ্চলের উপস্থিতি ছিল। তো ছোট পথ স্ট্রিট কর্নারের চেয়ে মাঝারি স্ট্রিট কর্নার এরকম রাখার কথা ছিল, একটা মিছিল হওয়ার কথা ছিল। মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে, কৃষকদের স্বতঃস্ফূর্ত যোগদানে
প্রায় জনসমুদ্রের আকার নিয়েছে। যেখানে যেখানে এই কৃষি বিলের সমর্থনে কার্যক্রম হচ্ছে সেখানে সাধারণ মানুষ যারা আগে কখনো ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে বেরায়নি, অনেকে আছে তাদের মধ্যে যারা সর্বসমক্ষে বিজেপির মিছিলে কখনো হাঁটেনি, সে ধরনের ব্যক্তিরাও তারা কৃষি বিলের সমর্থনে রাস্তায় নামছে। তার কারণ সাধারণ কৃষকদের একটা ধারণা হয়েছে, অনেক কৃষক একটু যারা ইন্টারনেটে অভ্যস্ত তারা কৃষি বিল পড়ে দেখেছে, অনেকে পড়ে দেখেননি, কিন্তু তারা জানেন এই দুরাচারী গণতন্ত্র বিরোধী কাটমানিখোর তৃণমূল যখন এত বিরোধিতা করছে এতে নিশ্চয়ই আমাদের স্বার্থ সুরক্ষিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সঠিক তথ্য সবাইকে জানাচ্ছি, জনগণ অভূতপূর্ব সাড়া দিচ্ছেন, সব জায়গায় হাজারে হাজারে লোকের মিছিল এবং পথসভা হচ্ছে, আর প্রতিটি সভায় কৃষকরা এই কৃষি বিল বুঝছেন এবং প্রধানমন্ত্রীকে দু হাত তুলে আশীর্বাদ করছেন। কৃষি বিলের এই যে বিরোধিতা কৃষকদের পেটে লাথি মারার সমান। যখন কৃষকরা বুঝতে পারছে যে এটা কৃষকদের বর্ম হিসাবে কাজ করবে এই আইন, আর তাতে যখন তৃণমূল এত লাভঝাপ করছে, তো কৃষক সমাজের থেকে তৃণমূল একদম ধুয়ে সাফ হয়ে যাবে কৃষকদের মন থেকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিলের সমর্থনে যেখানে যেখানে আমরা গেছি অভূতপূর্ব সাড়া পেয়েছি। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। স্পিড নিউজ বাংলার পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে। সবাইকে নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দেশের কাজে সমাজের কাছে সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করুন। এই বিভ্রান্ত হবেন না, বিপদগামী হবেন না। এই সমস্ত দুরাচারী, পাপাচারী, অগণতান্ত্রিক সরকারের যে কুচক্র তার থেকে সাবধান থাকুন। আমরা ভারতবর্ষকে সোনার ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাকেও সোনার বাংলা করার লক্ষ্যে শুধু কোনো এক রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষ জাগ্রত হতে হবে। তাই সাধারণ মানুষকে সতর্ক অবস্থায় সামাজিক অর্থনৈতিক সমস্ত বিষয় ভেবে দেখার আবেদন করছি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের আবেদন করছি। সবাইকে নমস্কার।